শ্রোতা বন্ধুরা, আপনারা এখন শুনতে যাচ্ছেন অশরীরীর সেই বিশেষ মুহূর্ত যেখানে সন্ধ্যার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে শুরু হয় আমাদের ভয়ের যাত্রা। আজ মঙ্গলবার সন্ধ্যা 7টা বাজে। সময়টা লক্ষ্য করুন, কারণ সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই সময় বাইরের অন্ধকার যেমন ঘন হতে থাকে, তেমনি একে একে খুলে যায় সেই সব দরজা যার অপর পাশে রয়েছে অজানা, অলৌকিক আর ভয়ঙ্কর সব সত্য ঘটনা। আজ রাতের আকাশ একটু বেশি ভারী মনে হচ্ছে। গাছের পাতাগুলো নড়ছে না, বাতাস থেমে গেছে। আর ঠিক এই নিঃশব্দতার মাঝেই আজ আমি আপনাদের সামনে নিয়ে আসছি এপিসোড 89-এর দুটি এমন ঘটনা যা শুনলে আপনার শরীরের রক্ত ঠান্ডা হয়ে যাবে। ঘরের প্রতিটি কোণ আপনাকে ভয় দেখাবে, আর ঘুমের মধ্যেও যে ছবিগুলো মাথায় আসবে সেগুলো আপনি সহজে ভুলতে পারবেন না। আজকের প্রথম ঘটনাটি এসেছে বাংলাদেশের জয়পুরহাট জেলা থেকে। একটি মফস্বল শহরে দূর মিশর থেকে কিছু অপরিচিত মানুষ এসেছিল বেড়াতে। প্রথম দুটো রাত কেটেছিল নিরুপদ্রবে। তৃতীয় দিন তারা চলে গিয়েছিল, কিন্তু তারা যা রেখে গিয়েছিল তা ছিল দৃশ্যমান কিছু নয়। তারা রেখে গিয়েছিল এমন এক উপস্থিতি যা চোখে দেখা যায় না, কিন্তু যার অস্তিত্ব অনুভব করা যায় হাড়ের ভেতর পর্যন্ত। আর দ্বিতীয় ঘটনাটি এসেছে ভারতের পশ্চিম বর্ধমান থেকে। একটি পুরনো বাড়ি ভেঙে নতুন পাকা বাড়ি তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কিন্তু যে মাটি কেউ খুঁড়তে গিয়েছিল সেই মাটির নিচে ঘুমিয়েছিল এমন কিছু যা বহু বছর ধরে কাউকে ডিস্টার্ব করেনি। কিন্তু যেদিন তাকে জাগিয়ে দেওয়া হলো, সেদিন থেকে একে একে শুরু হলো এমন সব ঘটনা যার কথা শুনে ওই এলাকার মানুষ আজও থর থর করে কাঁপে। প্রতিটি ঘটনাই সাম্প্রতিক, প্রতিটি ঘটনাই সত্য, প্রতিটি ঘটনার একাধিক সাক্ষী আছে। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। তবে শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা এখনই সাবস্ক্রাইব বাটন চেপে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন এবং সমস্ত নোটিফিকেশন অন করে নিন, যাতে প্রতি সন্ধ্যা 7টায় আর রাত 9টায় আমার কণ্ঠস্বর আপনার কানে পৌঁছে যায় ঠিক সময় মতো। আর যারা ইতোমধ্যে পরিবারের সদস্য হয়েছেন তারা আজকের এপিসোডটি ভালো লাগলে একটা লাইক দিন এবং কমেন্টে লিখুন আমি প্রস্তুত, কারণ আজকের ঘটনাগুলো শুনতে সত্যিই সাহস লাগবে। তাহলে শুরু করা যাক এপিসোড 89। প্রথম ঘটনা, জয়পুরহাটের অভিশপ্ত রাত। মিশরীয় অতিথিরা চলে গেলেও যা রয়ে গেল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন তানভীর আহমেদ রাসেল। রাসেল জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার বাসিন্দা। পেশায় তিনি একটি স্থানীয় দোকানদার। তার পরিবার সেই এলাকায় 3 পুরুষ ধরে বাস করছে। রাসেল একজন শান্তশিষ্ট, বুদ্ধিমান মানুষ। সে সহজে কোনো কিছু বিশ্বাস করে না, কিন্তু যা সে নিজের চোখে দেখেছে, নিজের কান দিয়ে শুনেছে, নিজের ঘরের ভেতরে অনুভব করেছে, তা বলতে গেলে তার গলা কাঁপে, চোখ ছলছল করে। অসংখ্য ধন্যবাদ রাসেলকে, এই ভয়ঙ্কর সত্য আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য তোমার সাহসকে সালাম। ঘটনাটি রাসেলের ভাষায় বলছি, ঠিক যেভাবে সে আমাকে বিস্তারিত জানিয়েছে সেইভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। রাসেলের কথায় ঘটনাটির সূচনা হয়েছিল 2024 সালের অক্টোবর মাসের শেষের দিকে। আক্কেলপুর একটি ছোট মফস্বল শহর। খুব বেশি কোলাহল নেই, খুব বেশি আলো নেই। সন্ধ্যা হলেই রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়, দোকানপাট বন্ধ হয়, মানুষ ঘরে ফেরে। এই শহরে হঠাৎ করে বিদেশি মানুষের পদার্পণ ছিল সত্যিই অস্বাভাবিক। সেই বছরের অক্টোবরের 23 তারিখ বিকেলের দিকে আক্কেলপুরের মূল বাসস্ট্যান্ডে একটি মাইক্রোবাস এসে থামে। বাস থেকে নামে 7 জন মানুষ। তাদের গায়ের রং ছিল গাঢ়, মুখে ছিল লম্বা দাড়ি, মাথায় ছিল সাদা বা কালো কাপড়ের পাগড়ি, পরনে ছিল আলখেলার মতো লম্বা জামা, যা বাংলাদেশের সাধারণ পোশাকের চেয়ে একদম আলাদা। তাদের সাথে ছিল বড় বড় কয়েকটি ব্যাগ। কেউ কেউ বলেছিল তারা ইজিপ্ট অর্থাৎ মিশর থেকে এসেছে। ঠিক কী উদ্দেশ্যে এসেছে তা কেউ জানত না। স্থানীয়দের কাছ থেকে তারা জানতে চেয়েছিল এলাকার কোনো পুরনো মসজিদ বা ঐতিহাসিক স্থান আছে কিনা। এক স্থানীয় লোক তাদের কাছের একটি পুরনো মসজিদ এবং পাশের একটি পুরনো কবরস্থানের কথা বলেছিল। সেদিন রাতেই তারা স্থানীয় একটি গেস্ট হাউসে উঠেছিল। গেস্ট হাউসের মালিক হাফেজ সাহেব পরে রাসেলকে বলেছিলেন মানুষগুলো অদ্ভুত ছিল। রাতে তারা প্রায়ই একসাথে বসে কানাকানি করত। তাদের ভাষা বোঝা যেত না। মাঝে মধ্যে মনে হতো তারা কোনো মন্ত্রের মতো কিছু পড়ছে। এক রাতে হাফেজ সাহেব দরজার ফাঁক দিয়ে দেখেছিলেন সেই 7 জন একটি বৃত্তের মতো করে বসে আছে। তাদের মাঝখানে একটি ছোট প্রদীপের মতো কিছু জ্বলছে, আর সেই আলোতে তাদের সবার চেহারা দেখতে একেবারে অচেনা লাগছিল।
হাফেজ সাহেব বলেছিলেন সেই আলোয় তাদের চোখগুলো যেন স্বাভাবিকের চেয়ে বড় দেখাচ্ছিল, আর তাদের ঠোঁট নড়ছিল খুব দ্রুত গতিতে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছিল না। প্রথম রাতটা কোনো ঘটনা ছাড়াই কেটে গেল। পরদিন সেই 7 জন সকালে উঠে একসাথে কবরস্থানের দিকে হেঁটে গেল। কবরস্থানটি ছিল শহরের উত্তর প্রান্তে একটি পুরনো আম গাছের বাগানের পাশে। জায়গাটি বছরের পর বছর ধরে অনেকটাই অযত্নে পড়ে আছে। কবরগুলোর বেশিরভাগই মাটির ঢিবি মাত্র, কোনো নাম ফলক নেই। বলা হয় এই কবরস্থানে অনেক পুরনো কবর আছে, এমনকি ব্রিটিশ আমলেরও। সেই 7 জন সেখানে গিয়ে কি করলো তা কেউ ঠিকমতো দেখেনি। তবে স্থানীয় একজন কিশোর বলেছিল সে দেখেছে তারা কবরস্থানের ভেতরে ঢুকে কোথাও কোথাও হাঁটু গেড়ে বসছিল এবং মাটির ওপর হাত রাখছিল, যেন মাটির নিচে কিছু অনুভব করার চেষ্টা করছে। দ্বিতীয় রাতটাও কেটে গেল শান্তভাবে, কিন্তু হাফেজ সাহেব সেই রাতে একটা জিনিস লক্ষ্য করেছিলেন। রাত 12টার দিকে গেস্ট হাউসের ছাদে কেউ হাঁটছে বলে মনে হলো। তিনি ভাবলেন হয়তো সেই বিদেশি মেহমানদের কেউ উপরে গেছে, কিন্তু পরদিন সকালে তিনি দেখলেন ছাদে যাওয়ার দরজায় তালা লাগানো, আর চাবিটা তার নিজের কাছেই। তাহলে রাতে ছাদে কে হাঁটছিল? তৃতীয় দিন বিকেলে সেই 7 জন একসাথে বিদায় নিল। হাফেজ সাহেব বলেছিলেন যাওয়ার আগে তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক লোকটি, যার বয়স মনে হচ্ছিল 70-এর কাছাকাছি, লম্বা সাদা দাড়ি আর তীক্ষ্ণ কালো চোখ, গেস্ট হাউসের দরজায় দাঁড়িয়ে একবার গভীরভাবে পুরো এলাকাটার দিকে তাকিয়ে রইল। তারপর সে আস্তে করে হাসল। সেই হাসি দেখে হাফেজ সাহেবের বুকের ভেতর কেন জানি ধক করে উঠেছিল। মনে হয়েছিল লোকটা যেন কিছু রেখে যাচ্ছে, বিদায় নিচ্ছে না, বরং কোথাও একটা রেখে যাচ্ছে। সেদিন রাত থেকেই শুরু হলো সবকিছু। রাসেলের দোকান কবরস্থান থেকে মাত্র 2 গলি দূরে। তৃতীয় রাতে, অর্থাৎ যেদিন বিদেশিরা চলে গেল, সেই রাতে রাসেল দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল। রাত প্রায় 10:30টায়। সন্ধ্যার সময় থেকেই বাতাস থেমে গিয়েছিল। আকাশে মেঘ, কিন্তু বৃষ্টি নেই। রাস্তায় একটাও মানুষ নেই। রাসেল হেঁটে যাচ্ছিল। এমন সময় সে অনুভব করল তার পেছনে কেউ আছে। হাঁটার শব্দ পাচ্ছে সে, কিন্তু ঘুরে তাকালে কেউ নেই। 1 বার 2 বার 3 বার সে পেছনে তাকালো, প্রতিবারই রাস্তা ফাঁকা, কিন্তু পায়ের শব্দ থামছে না। রাসেল বলেছিল শব্দটা ছিল মানুষের পায়ের শব্দর মতো নয়, ছিল যেন কেউ খুব ধীরে ধীরে মাটিতে আঙুল দিয়ে ঠক ঠক করছে, আর সেই শব্দ আস্তে আস্তে তার কাছে আসছে। রাসেল দ্রুত পা চালালো। বাড়ি পৌঁছে দরজা বন্ধ করল। সেই রাতে তার ঘরের জানলা দিয়ে একটা গন্ধ আসতে শুরু করল। গন্ধটা ছিল আগরবাতির মতো, কিন্তু তার সাথে মিশে ছিল এমন এক তিক্ততা যা মাথা ভোঁ ভোঁ করিয়ে দেয়। রাসেলের স্ত্রী শারমিন জিজ্ঞেস করল, কিসের গন্ধ? রাসেল বলল, কিছু নয়, হয়তো পাশের বাড়ি থেকে আসছে। কিন্তু পাশের বাড়িতে সেই রাতে কেউ ছিল না। রাত তখন প্রায় 1টা। ঘরের সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ রাসেলের মেয়ে নুসরাত, বয়স তখন 11, ঘুম থেকে উঠে বসল। রাসেল পাশেই ছিল, তার ঘুম হচ্ছিল না। সে দেখল নুসরাত সোজা সামনে তাকিয়ে আছে, চোখ খোলা কিন্তু তাকানো স্থির, যেন কোনো একটা বিন্দুতে তার দৃষ্টি আটকে গেছে। রাসেল তার হাত ধরল, ডাকল, নুসরাত, নুসরাত, কি হয়েছে? নুসরাত সাড়া দিল না। সে সোজা তাকিয়েই রইল। তারপর ধীরে ধীরে একটু হাসল। সেই হাসি দেখে রাসেলের শরীর ঠান্ডা হয়ে গেল, কারণ সেটা নুসরাতের হাসি ছিল না। নুসরাতকে সে 12 বছর ধরে চেনে, তার মেয়ের হাসি কেমন তা সে জানে, কিন্তু সেই মুহূর্তে মেয়ের মুখে যে হাসিটা ছিল তা অনেক বেশি প্রাচীন, অনেক বেশি গভীর, যেন বহু বছর পুরনো কোনো মুখ থেকে ধার করা। রাসেল শক্ত করে নুসরাতকে ছাকালো। নুসরাত এবার চমকে উঠল, চারদিকে তাকালো, তারপর বলল, আব্বু, আমি স্বপ্ন দেখছিলাম। রাসেল বলল, কি স্বপ্ন? নুসরাত বলল, অনেক মানুষ এসেছে, লম্বা জামা পরা। তারা বলছে এই বাড়ি তাদের পছন্দ হয়েছে, তারা এখানে থাকবে। সেই রাত আর ঘুম হলো না রাসেলের। পরদিন সকালে সে গেল হাফেজ সাহেবের কাছে। হাফেজ সাহেব তখন নিজেও বিপর্যস্ত। রাতে তার গেস্ট হাউসের যে রুমে বিদেশিরা ছিল সেই রুম থেকে সারা রাত শব্দ আসছিল, কিন্তু রুম তো খালি, সেখানে কেউ নেই। হাফেজ সাহেব সাহস করে ভোরবেলা রুমের দরজা খুলে ঢুকে দেখলেন রুমের ভেতরের 4টি দেওয়ালে কালো কালির মতো কি যেন লেখা। লেখাগুলো আরবি হরফের মতো, কিন্তু পুরোপুরি আরবিও নয়। হাফেজ সাহেব মাদ্রাসায় পড়েছেন, কোরআন পড়তে পারেন, কিন্তু এই হরফগুলো তিনি চিনতে পারলেন না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো লেখাগুলো শুধু দেওয়ালে নয়, ছাদেও লেখা এবং মেঝেতেও। আর রুমের মাঝখানে মেঝের ওপর একটি গোলাকার দাগ, যেন কিছু একটা পোড়ানো হয়েছিল, কিন্তু কোনো ছাই নেই। রাসেল সেই রুম দেখে চুপ করে থাকলো অনেকক্ষণ। তারপর বলল, হাফেজ ভাই, আমার মেয়ে রাতে অদ্ভুত কথা বলেছে।
হাফেজ সাহেব বললেন, শুধু তোমার মেয়ে না, আমার ছেলেও রাতে বিছানা ছেড়ে উঠে দরজার কাছে দাঁড়িয়েছিল। আমি ডেকেছি, সে সাড়া দেয়নি, শুধু দরজার দিকে তাকিয়েছিল, যেন ওপাশ থেকে কেউ ডাকছে। চতুর্থ রাত। এবার আর শুধু রাসেল বা হাফেজ সাহেবের পরিবার নয়, পুরো আশেপাশের কয়েকটি পরিবারে একই রকম ঘটনা ঘটতে শুরু করল। কবরস্থানের সবচেয়ে কাছের বাড়িতে থাকা রহমান সাহেবের পরিবার, তার স্ত্রী রাত ৩টে জেগে উঠলেন, ভয়ে চিৎকার করলেন। রহমান সাহেব ছুটে এসে দেখলেন তার স্ত্রী বিছানায় বসে কাঁদছেন এবং বলছেন, সরো সরো, ওরা আমার কাছে আসছে, ওরা আমার কাছে আসছে। পাশে কেউ নেই, কিন্তু তিনি দেখতে পাচ্ছেন। রহমান সাহেব ঘরের লাইট জ্বাললেন, লাইট জ্বলল না, পাওয়ার কাট। তিনি মোবাইলের টর্চ জ্বাললেন, সেই আলোয় দেখলেন ঘরের কোণে দাঁড়িয়ে আছে একটি ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু মানুষের চেয়ে অনেক বেশি লম্বা, মাথা ছাদ প্রায় ছুঁয়ে যাচ্ছে, আর সেই ছায়ার কোনো মুখ নেই, তবুও মনে হচ্ছে সে তাকিয়ে আছে। রহমান সাহেব চিৎকার করলেন। ছায়াটি কয়েক সেকেন্ড স্থির থাকলো, তারপর যেন দেওয়ালের মধ্যে মিলিয়ে গেল। কিন্তু যেখানে ছায়াটি ছিল সেই দেওয়ালে পরদিন সকালে একটি কালো দাগ পাওয়া গেল। হাত দিয়ে মুছলে উঠছে না, রং দিয়ে ঢাকলেও পরদিন আবার ফুটে উঠছে। পঞ্চম দিনে রাসেল সিদ্ধান্ত নিল সে কবরস্থানের কাছে যাবে এবং দেখার চেষ্টা করবে ওই বিদেশিরা সেখানে কি করেছিল। বিকেলবেলা সে গেল। কবরস্থানে ঢুকতেই সে লক্ষ্য করল কবরগুলোর মধ্যে একটি কবরের পাশে মাটি খোঁড়া হয়েছে। গভীর নয়, কিন্তু কেউ সেখানে কিছু পুঁতেছে বলে মনে হচ্ছে। রাসেল একটু কাছে গিয়ে দেখল মাটির ভেতর থেকে আধা ইঞ্চি মতো বেরিয়ে আছে একটি তামার তারের মতো কিছু, আর তার পাশে মাটির ওপর ছোট ছোট করে কিছু লেখা, কোনো ভাষায়। রাসেল ভয়ে পেয়ে সেখান থেকে চলে এলো, কিন্তু চলে আসার সময় তার মনে হলো পেছন থেকে কেউ তাকে ডাকছে। কণ্ঠটা অনেক নরম, অনেক মিষ্টি, ডাকছে তার নাম ধরে, রাসেল, রাসেল। রাসেল ঘুরে তাকালো না, সে সোজা হেঁটে চলে এলো, কিন্তু বলল সেই কণ্ঠটা যেই মুহূর্তে তার নাম ধরে ডেকেছে সেই মুহূর্তটা তার স্মৃতি থেকে কখনো মুছবে না, কারণ কণ্ঠটা একই সাথে মিষ্টি এবং মৃত, যেন কোনো মানুষের ঠোঁট নয়, মাটির ভেতর থেকে উঠে আসছে। ষষ্ঠ রাতে আক্কেলপুরের স্থানীয় মসজিদের ইমাম সাহেব মাওলানা আব্দুর রহিম নিজে এগিয়ে এলেন। তিনি বললেন এই ধরনের ঘটনা তিনি আগে শুনেছেন। এটা কোনো সাধারণ জিনের উৎপাত নয়, এটা হলো তলসীম বা অশরীরী বাঁধন, যা কোনো নির্দিষ্ট স্থানে বা বস্তুতে আত্মাকে আটকে রাখে। সেই বিদেশিরা কবরস্থানে এসে হয়তো এমন কিছু করেছে যার ফলে একটি অশরীরী শক্তি মুক্ত হয়ে গেছে, এবং সেটি এখন এই এলাকার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। মাওলানা সাহেব সেই রাতে কয়েকজন সহকারী নিয়ে কবরস্থানে গেলেন। রাত তখন 11টা। তারা কবরস্থানে ঢুকে আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। সঙ্গে নিয়ে গিয়েছিলেন জমজমের পানি, পবিত্র মাটি আর কিছু বিশেষ দোয়া। কিন্তু যেই তারা সেই তামার তারটি খুঁজতে শুরু করলেন, হঠাৎ করে কবরস্থানের চারপাশের গাছপালা একসাথে কেঁপে উঠল। যদিও বাতাস ছিল না, রাসেল বাইরে দাঁড়িয়েছিল। সে দেখল কবরস্থানের ভেতর থেকে একটা নীলাভ আলো উঠছে মাটি থেকে। সেই আলো কয়েক সেকেন্ড থেকে নিভে গেল। ভেতর থেকে মাওলানা সাহেবের কণ্ঠ পাওয়া গেল। তিনি জোরে জোরে দোয়া পড়ছেন। প্রায় 1 ঘন্টা পর মাওলানা সাহেব বেরিয়ে এলেন। তার চেহারা ফ্যাকাশে। তিনি রাসেলকে বললেন, যা ভয় পেয়েছিলাম তাই। সেই জায়গায় কিছু একটা পোতা ছিল, আমি তা তুলে নিয়ে এসেছি। কিন্তু যে শক্তি এখানে এসেছে সে এখনও আছে, সে এখানে ঘুরছে। তাকে একেবারে বিদায় করতে হলে আরও কিছু করতে হবে। পরদিন মাওলানা সাহেব 3 দিন ধরে পুরো এলাকায় বিশেষ দোয়া ও আমল করলেন। প্রতিটি বাড়িতে গিয়ে দরজা জানালায় নির্দিষ্ট আয়াত লিখে দিলেন। প্রতিটি পরিবারকে বিশেষ কিছু নিয়ম মানতে বললেন। এর মধ্যে সবচেয়ে কঠোর নিয়ম ছিল সন্ধ্যার পর কেউ কবরস্থানের দিকে যাবে না। কিন্তু সপ্তম রাতে এমন একটা ঘটনা ঘটল যা আক্কেলপুরের ইতিহাসে কেউ আর ভুলবে না। রাত তখন 2টো। রাসেলের পাশের বাড়ির যুবক জাহিদ, বয়স 20, হঠাৎ করেই ঘর থেকে বেরিয়ে গেল। তার পরিবার বুঝতেও পারল না। তার মা সকালে উঠে দেখলেন জাহিদ ঘরে নেই। সারা পাড়া খোঁজাখুঁজি শুরু হলো। দুপুরবেলায় জাহিদকে পাওয়া গেল কবরস্থানের ভেতরে একটি পুরনো কবরের পাশে বসে আছে। সে নিজের মতো কথা বলছে, চোখ খোলা, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না বলে মনে হচ্ছে। কাছে গিয়ে ডাকলে সাড়া দেয় না। তার হাতে, বুকে, পিঠে অনেকগুলো আঁচড়ের দাগ, যেন নিজেই করেছে, কিন্তু সে বলল সে কিছু করেনি। জাহিদকে ঘরে নিয়ে আসা হলো। ডাক্তার দেখানো হলো। ডাক্তার বলল শরীরে কিছু হয়নি, কিন্তু জাহিদ একটাই কথা বলে যেতে থাকলো, ওরা আমাকে ডেকেছিল, বলেছিল আমার সাথে চলো, কিন্তু আমি জানি না কোথায়। জাহিদের এই অবস্থার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। অনেক পরিবার সেই সপ্তাহে আত্মীয়ের বাড়ি চলে গেল।
যারা থাকলো তারা রাতে কেউ একা ঘুমলো না। রাসেল নিজে বলেছে এই ঘটনার মাস দুয়েক পর পর্যন্ত তার মেয়ে নুসরাত প্রতি রাতে ঘুম থেকে চিৎকার করে উঠত। ঘুমের মধ্যে বলতো, যেও না, যেও না। এখন অনেকটা কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি। রাসেল বলেছে কবরস্থানের সেই তামার তারটি মাওলানা সাহেব গঙ্গার পানিতে ফেলে দিয়েছিলেন, কিন্তু যে আত্মা মুক্ত হয়েছিল সে কোথায় গেছে কেউ জানে না। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে কথাটা রাসেল বলেছে সেটা হলো সেই বিদেশিরা কোথা থেকে এসেছিল, কেন এসেছিল, কোথায় গেল কেউ জানে না। তারা গেস্ট হাউসে যে নাম আর ঠিকানা দিয়েছিল পরে দেখা গেছে তা ভুয়া। তাদের কোনো পাসপোর্টের ফটোকপি নেওয়া হয়নি। তারা এসেছিল, কিছু একটা করেছিল, চলে গিয়েছিল, কিন্তু রেখে গিয়েছিল এমন কিছু যা এখনও আক্কেলপুরের রাতের বাতাসে ভেসে বেড়ায়। রাসেলের শেষ কথাটা ছিল এরকম, আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন বিশ্বাস করি। যে জিনিস চোখে দেখা যায় না তার শক্তি কখনো কখনো দৃশ্যমান সব কিছুর চেয়ে বেশি ভয়ঙ্কর। আমি চাই না আর কেউ ওই কবরস্থানের কাছে যাক, বিশেষ করে রাতে, কারণ আমি এখনও মাঝে মধ্যে রাতে শুনি বাইরে কেউ আমার নাম ধরে ডাকছে, সেই একই নরম মিষ্টি কণ্ঠ, এবং আমি জানি সেই ডাকে সাড়া দিলে আর ফেরা যাবে না। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসাবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এখন প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা যাচ্ছি ভারতের পশ্চিম বর্ধমানে, যেখানে মাটির নিচে ঘুমিয়েছিল এমন একটি সত্তা যাকে কেউ জাগাতে চায়নি, কিন্তু মানুষ জাগিয়ে ফেলল। আর তারপর যা হলো তা শোনার আগে একটু শ্বাস নিন। দ্বিতীয় ঘটনা, পশ্চিম বর্ধমানের অভিশপ্ত ভিত। পুরনো বাড়ি ভাঙতে গিয়ে যা জেগে উঠল। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুব্রত ঘোষ। সুব্রত পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে দুর্গাপুরে থাকেন। তিনি পেশায় একজন ছোট ঠিকাদার, নির্মাণ কাজ দেখভাল করেন। বছর 3 আগে তার জীবনে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে তিনি যে কোনো পুরনো বাড়ির কাজ নেওয়ার আগে 10 বার ভাবেন। অসংখ্য ধন্যবাদ সুব্রতকে এই কঠিন অভিজ্ঞতার কথা সকলের সাথে ভাগ করে নেওয়ার জন্য। তার সাহসকে আমি সশ্রদ্ধ অভিনন্দন জানাই। ঘটনাটি সুব্রতর ভাষায় বলছি, তিনি যেভাবে বিস্তারিত বলেছেন সেইভাবেই আপনাদের কাছে তুলে ধরছি। ঘটনাটা শুরু হয়েছিল 2022 সালের ফেব্রুয়ারি মাসের দিকে। পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বর থানার একটি ছোট গ্রাম, নাম হল ভাতকুণ্ডা। নামটা অদ্ভুত হলেও জায়গাটা একদম সাধারণ একটা গ্রাম, কিন্তু সেই গ্রামের একটি পরিবারের পুরনো বাড়িটা মোটেই সাধারণ ছিল না। বাড়িটার মালিক ছিলেন নরেশ মুখার্জি। বয়স তখন তার প্রায় 75 বছর। নরেশবাবু ছিলেন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। তার পরিবার সেই বাড়িতে 3 পুরুষ ধরে বাস করছে। বাড়িটা ছিল সেই ব্রিটিশ আমলের পোড়া ইটের দেওয়াল আর চুন সুরকির ঢালাই করা পুরনো বাড়ি। ভেতরে বড় বড় ঘর, উঁচু ছাদ, কাঠের দরজা। দেখতে ঐতিহ্যবাহী, কিন্তু মেরামতের অভাবে জরাজীর্ণ। নরেশবাবুর ছেলে কার্তিক দীর্ঘদিন ধরে বাবাকে অনুরোধ করছিল পুরনো বাড়িটা ভেঙে নতুন পাকা বাড়ি তোলা হোক। বাড়িটার দেওয়ালে ফাটল ধরেছে, ছাদ থেকে জল পড়ে বর্ষায়, কাঠের দরজাগুলো পচে গেছে। শেষ পর্যন্ত নরেশবাবু রাজি হলেন। তখনই কার্তিক যোগাযোগ করল সুব্রতর সাথে। সুব্রত সেই ঘটনার সময় ছিল আসানসোলে, কিন্তু পাণ্ডবেশ্বরের ওই এলাকায় তার কাজের পরিচিতি ছিল। সুব্রত বলল, প্রথম দিন যেদিন সে বাড়িটা দেখতে গিয়েছিল তখনই সে একটু অদ্ভুত অনুভব করেছিল। বাড়ির ভেতরে ঢুকতেই মনে হয়েছিল ভেতরের তাপমাত্রা বাইরের চেয়ে অনেকটা কম। ফেব্রুয়ারি মাসে পশ্চিম বর্ধমানে ঠান্ডা থাকে, কিন্তু সেই বাড়ির ভেতরে ঢুকলে গায়ে কাঁটা দিত। সুব্রত ভেবেছিল হয়তো পুরনো বাড়ির মোটা দেওয়ালের কারণে এমন, কিন্তু বাড়ির একদম পেছনের একটা ঘরে গিয়ে সে একটু থমকে দাঁড়িয়েছিল। সেই ঘরটা অন্য ঘরগুলোর চেয়ে আলাদা ছিল। ঘরের মেঝেতে একটা বড় পাথরের চাই পাতা, যার ওপরে অনেক পুরনো মোমের কাগ, আর পাথরের পাশে মেঝেতে খোদাই করা ছোট ছোট কিছু চিহ্ন। সুব্রত কার্তিককে জিজ্ঞেস করল, এই ঘরটায় কি হতো? কার্তিক একটু ইতস্তত করে বলল, বাবার ঠাকুরদার আমলে এই ঘরে পুজো হতো, কোনো বিশেষ দেবীর পুজো। এখন আর কেউ করে না, অনেক দিন হয়ে গেছে। সুব্রত বলল,
কোন দেবীর পুজো? কার্তিক চুপ করে থাকল। তারপর বলল, ঠিক বলতে পারবো না, বাবাও জানেন না ঠিক মতো। সুব্রত সেদিন আর বেশি কথা বাড়ালো না। সে পুরো বাড়িটা মেপে একটা প্ল্যান করে চলে এলো। কাজ শুরু হবে 10 দিন পরে। নির্ধারিত দিনে সুব্রত 4 জন রাজমিস্ত্রি আর 2 জন শ্রমিক নিয়ে কাজে এলো। প্রথম দিন কাজ শুরু হলো বাড়ির সামনের দিক থেকে। পুরনো দেওয়াল ভাঙা, পুরনো ইট সরানো, কাজ ঠিকঠাকই চলল, কোনো সমস্যা নেই। দ্বিতীয় দিনে কাজ এগিয়ে গেল। বিকেলের দিকে মিস্ত্রিরা পৌঁছালো সেই পেছনের ঘরটায়, যেখানে পাথরের চাই পাতা ছিল। সেই পাথরটা তোলার সময় প্রথম ঘটনাটা ঘটল। পাথরের চাই সরাতে গিয়ে 3 জন মিস্ত্রি মিলে দড়ি বেঁধে টান দিচ্ছিল। পাথরটা নড়ছিল না, কিন্তু হঠাৎ একটা মিস্ত্রি হরিপদ পাথরের গা ছুঁয়েই চিৎকার করে পিছিয়ে গেল। সে বলল, পাথরটা গরম, ভীষণ গরম। বাকিরা হাসল, বলল হয়তো রোদে গরম হয়েছে। কিন্তু ঘরটায় জানালা নেই, রোদ ঢোকার কোনো উপায় নেই। সুব্রত নিজে গিয়ে পাথরে হাত দিল। পাথর গরম তো ছিলই, কিন্তু তার বেশি সে অনুভব করল একটা কম্পন, হালকা কিন্তু স্পষ্ট, যেন পাথরের নিচে কিছু একটা কাঁপছে। সুব্রত বলল, আজকের মতো এই ঘর ছেড়ে দাও, বাকি কাজ করো। সেই রাতে সুব্রত বাড়িতে ফিরে গেল। হরিপদ আর বাকি শ্রমিকরা থাকত কাছের একটা ভাড়া ঘরে। রাত 12টায় হরিপদের ফোন এলো সুব্রতর কাছে। হরিপদের গলায় স্পষ্ট ভয়। সে বলল, দাদা, আমার হাতে যেখানে পাথরটা ছুঁয়েছিলাম সেখানে একটা দাগ উঠেছে, লাল দাগ, পোড়ার দাগের মতো, কিন্তু আমি তো পুড়িনি। সুব্রত বলল, সকালে দেখবে। কিন্তু হরিপদ আর একটা কথা বলল, দাদা, আরও একটা কথা, আমি এইমাত্র জানালা দিয়ে বাইরে তাকালাম, মাঠের ওপাশে যে বাড়িটার কাছে কাজ করছি সেই বাড়ির দিকে কেউ হাঁটছে, মাঝরাতে, একা। কিন্তু দেখো দাদা, লোকটার পায়ের শব্দ হচ্ছে না, আর তার পায়ের নিচে মাটি আছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। সুব্রত বলল, দরজা বন্ধ করো, ঘুমাও। তৃতীয় দিন সকালে সুব্রত গিয়ে দেখল হরিপদের হাতে সত্যি একটা লাল দাগ, পোড়ার দাগের মতো। কিন্তু ডাক্তার দেখালে কিছু বলতে পারবে না, কারণ চামড়ায় পোড়ার চিহ্ন নেই, তবুও দাগ আছে। সুব্রত এটাকে এড়িয়ে গেল। সেদিন পেছনের ঘরে পাথরটা তোলার কাজ শুরু হলো আবার। এইবার পাথরটা উঠল। পাথরের নিচে মেঝেতে একটা গর্ত। গভীর কতটা বোঝা যায় না, কিন্তু টর্চ ফেললে আলো থামল না, অর্থাৎ অনেক গভীর। আর সেই গর্তের মুখে লেপা ছিল গাঢ় লাল রঙের কিছু, যা অনেকটা শুকিয়ে যাওয়া রক্তের মতো দেখতে। গর্ত দেখে শ্রমিকরা পিছিয়ে গেল। একজন বলল, দাদা, এই কাজ আমরা করব না। সুব্রত কার্তিককে ফোন করল। কার্তিক বলল, ওটা পুরনো পুজোর জায়গা, হয়তো কোনো মূর্তি বা কিছু পোতা আছে। কিন্তু সুব্রত বুঝল, এটা শুধু পুজোর জায়গা নয়, এই গর্ত অনেক পুরনো, অনেক গভীর, আর এই গর্তের চারপাশে মাটিতে যে চিহ্নগুলো আছে সেগুলো কোনো শুভ পুজোর চিহ্ন নয়। নরেশবাবুকে ডাকা হলো। নরেশবাবু ছিলেন শিক্ষিত মানুষ, অন্ধবিশ্বাস তিনি মানতেন না। তিনি এসে গর্তটা দেখলেন। তার মুখ একটু গম্ভীর হলো। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমার বাবার কাছে একবার শুনেছিলাম এই ঘরে আমাদের প্রপিতামহ কিছু একটা পুঁতে রেখেছিলেন, কোনো শক্তিকে বাঁধার জন্য। যতদিন এটা মাটির নিচে থাকবে ততদিন সেটা শান্ত থাকবে, কখনো ছোবে না। সুব্রত জিজ্ঞেস করল, তাহলে কি কাজ বন্ধ করব? নরেশবাবু বললেন, না, বাড়ি ভাঙতে হবে, আমি অন্য একজনকে ডাকছি। পরদিন নরেশবাবু ডাকলেন এলাকার একজন বয়স্ক তান্ত্রিক সাধু, যার নাম ছিল নিত্যানন্দ বাবা। বয়স 80-র ওপরে, কিন্তু চোখ দুটো তীক্ষ্ণ, দৃষ্টি গভীর। নিত্যানন্দ বাবা এসে সেই ঘরে ঢুকলেন, গর্তের কাছে বসলেন, চোখ বুঝলেন কিছুক্ষণ, তারপর উঠে এলেন। তিনি নরেশবাবুকে বললেন, এই গর্তে একটি শক্তিকে বন্দী করা হয়েছিল বহু বছর আগে। বন্দী করেছিলেন কেউ যিনি জানতেন কিভাবে করতে হয়, কিন্তু সেই বন্ধন এখন ঢিলা হয়ে যাচ্ছে। পাথরটা সরানো ঠিক হয়নি, এই শক্তিকে আবার বাঁধতে হবে, না হলে এসে মুক্ত হয়ে যাবে। নরেশবাবু বললেন, কতদিন সময় লাগবে? নিত্যানন্দ বাবা বললেন, 3টে অমাবস্যা। 3টে অমাবস্যার রাতে আমাকে এখানে সাধনা করতে হবে, তারপর আবার বাঁধা যাবে। তার আগে এই ঘর কেউ ছোবে না, এই পাথর আর কেউ সরাবে না। কিন্তু সুব্রত লক্ষ্য করল 3টে অমাবস্যার আগেই আরও কাজ এগিয়ে নিতে হবে। কার্তিক বলল, সাধু বাবার কথা শোনো, এই ঘরটা আপাতত বন্ধ রাখো। সুব্রত রাজি হলো, কিন্তু সমস্যা হলো 4র্থ দিন থেকে। সেই রাতে শ্রমিকদের ঘরে প্রথম বড় ঘটনাটা ঘটল। 6 জন শ্রমিক একসাথে থাকত। রাতে সবাই ঘুমিয়ে পড়েছে। মাঝরাতে একজন শ্রমিক, বাপন, ঘুম থেকে জেগে দেখল ঘরের মাঝখানে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির গায়ে সাদা শাড়ি, চুল খোলা, মুখ দেখা যাচ্ছে না কারণ চুল দিয়ে ঢাকা। বাপন ভাবল হয়তো বাড়িওয়ালার কেউ।
সে ডাকল, কে? মেয়েটি সাড়া দিল না। বাপন উঠে বসল, আবার ডাকল। এবার মেয়েটি মাথা তুলল। তখন বাপন দেখল মেয়েটির মুখে চোখ নেই, ঠোঁট নেই, শুধু মসৃণ ফ্যাকাশে চামড়া। কিন্তু সেই মুখ থেকে কথা এলো, তোরা কেন এলি? ফিরে যা। বাপন চিৎকার করল। সবাই জেগে উঠল। লাইট জ্বলল, মেয়েটি নেই। পরদিন সকালে সুব্রত এই কথা শুনল। সে বলল, হয়তো ঘুমের মধ্যে দেখেছে। বাপন বলল, দাদা, সেটা স্বপ্ন ছিল না, আমি জেগেছিলাম, চোখ খোলা ছিল। সুব্রত চোখ করে থাকল। পঞ্চম দিন কাজ চলল, কিন্তু মিস্ত্রিরা অদ্ভুত আচরণ করতে শুরু করল। তাদের মধ্যে একজন, রতন, হঠাৎ কাজ বন্ধ করে একটা দেওয়ালের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল অনেকক্ষণ। সুব্রত জিজ্ঞেস করল, রতন, কি হলো? রতন উত্তর দিল না। সুব্রত কাছে গিয়ে দেখল রতনের চোখ খোলা, কিন্তু পলক পড়ছে না। তার ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ নেই। মনে হলো সে কারো সাথে কথা বলছে, যে শুধু সেই দেখতে পাচ্ছে। সুব্রত জোরে রতনের কাঁধ ধরে ঝাঁকালো। রতন চমকে উঠল। তারপর বলল, একটা বুড়ি মহিলা এসে বলল, তোমরা কেন এই বাড়ি ভাঙছ? এই বাড়ি ভাঙলে সর্বনাশ হবে। সুব্রত জিজ্ঞেস করল, কোথায় বুড়ি? রতন বলল, এইমাত্র এখানেই ছিল। সেই দিন কাজ শেষ করে সুব্রত নিত্যানন্দ বাবার কাছে গেল, সব বলল। নিত্যানন্দ বাবা শুনে বললেন, আমি যা ভয় পেয়েছিলাম তাই হচ্ছে। শক্তিটা আস্তে আস্তে বেরিয়ে পড়ছে। তোমার লোকজনের মধ্যে যারা মানসিকভাবে দুর্বল বা অসুস্থ, তারাই আগে আক্রান্ত হবে। যত তাড়াতাড়ি সম্ভব কাজ বন্ধ করো, আর সেই পেছনের ঘরটায় তালা দিয়ে রাখো। কিন্তু নরেশবাবুর ছেলে কার্তিক এত সহজে কাজ বন্ধ করতে রাজি না। সে বলল, এসব কুসংস্কার, কাজ চলবে। ষষ্ঠ দিনে ঘটল সবচেয়ে ভয়াবহ ঘটনাটা। সকালে কাজ শুরু হয়েছে। পেছনের ঘরে কেউ যায়নি, কিন্তু দুপুরবেলায় লক্ষ্য করা গেল পেছনের ঘরের দরজাটা খোলা। সুব্রত নিজে বন্ধ করেছিল সকালে, এখন খোলা। সুব্রত কাছে গেল, দরজার কাছে দাঁড়িয়ে ভেতরে উঁকি দিল। ঘরটা অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যেও সে দেখতে পেল পাথরটা যেখানে পড়েছিল সরিয়ে রাখার পর সেখান থেকে একটা আলো আসছে, নীলাভ, ক্ষীণ, গর্তের মুখ থেকে। সুব্রত পা বাড়াল না, কিন্তু তখনই পেছন থেকে কার্তিক এসে বলল, কি হলো? সে দরজা দিয়ে ঢুকে যেতে চাইল। সুব্রত আটকালো। কার্তিক বলল, কার্তিক দা, প্লিজ যেও না। কিন্তু কার্তিক গেল। ভেতরে ঢুকে সে গর্তের কাছে গেল। সুব্রত দরজায় দাঁড়িয়ে দেখছে। কার্তিক গর্তের কাছে উবু হয়ে বসে নিচে উঁকি দিল। তারপর সুব্রত দেখল গর্তের ভেতর থেকে একটা হাত বেরিয়ে এলো। মানুষের হাত, কিন্তু হাতের রং ছিল মাটির মতো, বাদামি কালো। সেই হাত কার্তিকের কলার ধরে টান দিল। কার্তিক চিৎকার করল। সুব্রত দৌড়ে এসে তার হাত ধরে টেনে নিয়ে গেল। কার্তিক ছাড়া পেল, কিন্তু তার গলায় ছিল 5টি আঙুলের কালো দাগ। গর্তের মধ্যে তখন আর কোনো হাত নেই, শুধু সেই নীলাভ আলো ধীরে ধীরে কমছে। কার্তিক মেঝেতে বসে পড়ল, তার পা কাঁপছে। সে বলল, আমি দেখেছি, নিচে দেখেছি। সুব্রত জিজ্ঞেস করল, কি দেখেছ? কার্তিক বলল, একটা মুখ, একটা মেয়ের মুখ, কিন্তু সে আমার দিকে হাসছিল। সেই দিন থেকে কাজ বন্ধ, সব শ্রমিক চলে গেল। সুব্রত নিজেও থাকল না। কিন্তু গল্প এখানে শেষ নয়। সেই রাতে নরেশবাবু একা বাড়িতে ছিলেন। কার্তিক স্ত্রীকে নিয়ে শহরে থাকে, নরেশবাবু থাকেন গ্রামের বাড়িতে। রাতে তার ঘুম হচ্ছিল না। তিনি বিছানায় শুয়ে আছেন। হঠাৎ তার মনে হলো পেছনের ঘর থেকে একটা শব্দ আসছে, পায়ের শব্দ, কেউ হাঁটছে। তিনি উঠলেন না, বিছানায় শুয়ে থাকলেন, কিন্তু শুনলেন শব্দটা আসছে পেছনের ঘর থেকে হল ঘর হয়ে তার ঘরের দিকে, ধীরে ধীরে। তারপর থামল। নরেশবাবু বললেন, সেই মুহূর্তে তার মনে হলো তার ঘরের দরজার ওপারে কেউ দাঁড়িয়ে আছে। দরজায় নক করছে না, শব্দ করছে না, কিন্তু দাঁড়িয়ে আছে, তিনি অনুভব করতে পারছেন। সারা রাত এইভাবে কাটল। ভোরবেলা যখন আলো ফুটল, তখন সেই অনুভূতি চলে গেল। নরেশবাবু উঠে দরজা খুললেন। বাইরে কেউ নেই, কিন্তু দরজার নিচের দিকে মাটিতে ছোট ছোট পায়ের ছাপ, যেন কেউ খালি পায়ে এসে দাঁড়িয়েছিল। নিত্যানন্দ বাবা পরের দিন এলেন। তিনি পুরো বাড়িটা দেখলেন। তারপর নরেশবাবুকে বললেন, আপনার প্রপিতামহ যা বেঁধেছিলেন তা সত্যি অনেক শক্তিশালী শক্তি। এটা কোনো সাধারণ প্রেতাত্মা নয়, এটা একটি যক্ষিণী, যাকে এই বাড়ির ভিতে বাঁধা ছিল। এই যক্ষিণী এলাকার মানুষের ক্ষতি করত। আপনার প্রপিতামহ তান্ত্রিক ক্রিয়ায় তাকে বাঁধতে পেরেছিলেন, কিন্তু এখন পাথর সরে গেছে, বন্ধন শিথিল হয়েছে, সে আবার জেগে উঠছে। নরেশবাবু জিজ্ঞেস করলেন, এখন কি করব?
নিত্যানন্দ বাবা বললেন, এই বাড়ি ভাঙা যাবে না। যতদিন না তাকে আবার বাধা হচ্ছে ততদিন এই বাড়িতে কেউ থাকবে না, কেউ হাতুড়ি মারবে না, কোনো কাজ হবে না। আমাকে 3টে অমাবস্যা সময় দিন। এরপর শুরু হলো দীর্ঘ প্রতীক্ষা। নিত্যানন্দ বাবা 3টে অমাবস্যায় সেই বাড়িতে এসে সাধনা করলেন। কি করেছেন তা কেউ দেখেনি, কারণ তিনি একাই করেছেন। শুধু প্রতিবার সকালে উঠে বলেছেন, আরেকটু বাকি। 3য় অমাবস্যার পর তিনি বললেন, হয়েছে। সে আবার বাধা পড়েছে। এখন পাথরটা ঠিক যেখানে ছিল ঠিক সেইভাবে রেখে দাও। নতুন সুরকি দিয়ে গাঁথো, আর এই ঘর, এই পুরো জায়গা চিরকালের জন্য এইভাবেই রাখো, কখনো ছুবে না। কার্তিক মাথা নিচু করে বলল, নতুন বাড়ির কথা ভুলে যাও। এরপর সুব্রত তার শ্রমিকদের নিয়ে ফিরে গেল। যতটুকু ভেঙেছিল ততটুকু মেরামত করে দিয়ে গেল। কোনো পারিশ্রমিক নেয়নি। বলল, এই পয়সা নিতে চাই। কিন্তু সেই ঘটনার প্রভাব সুব্রতর জীবনেও পড়েছে। সে বলল, সেই কাজ থেকে ফিরে আসার পর প্রায় 3 মাস তার ঠিকমতো ঘুম হয়নি। রাতে বারবার স্বপ্ন দেখত একটা গর্তের মুখে সে দাঁড়িয়ে আছে আর নিচ থেকে কেউ তার হাত ধরে টানছে। জেগে উঠলে দেখত তার হাতে লাল দাগ। সকালে সেই দাগ মিলিয়ে যেত, কিন্তু রাতে আবার আসত। এখন অনেকটা কমেছে, কিন্তু পুরোপুরি যায়নি। সুব্রত বলল, প্রতি অমাবস্যার রাতে আমি এখনো একটু অদ্ভুত অনুভব করি। মনে হয় কেউ আমাকে দেখছে। সুব্রতর শেষ কথাটা হলো, যে কোনো পুরনো বাড়ি ভাঙার আগে একবার জানার চেষ্টা করুন সেই বাড়ির ইতিহাস কি। কারণ পুরনো বাড়ির প্রতিটি ইটে, প্রতিটি পাথরে লেখা থাকে তার ইতিহাস। আর সেই ইতিহাস সবসময় ভুলে যাওয়া মানে নিরাপদ নয়। কখনো কখনো ইতিহাস জেগে ওঠে, আর যেদিন ওঠে সেদিন বলে না আগে থেকে। আজকের এপিসোড 89-এর 2টি ঘটনা এখানেই শেষ হলো। জয়পুরহাটের সেই রাত, যেখানে মিশর থেকে আসা অচেনা মানুষেরা চলে গেলেও রেখে গেল অদৃশ্য কিছু। আর পশ্চিম বর্ধমানের সেই পুরনো বাড়ি, যার ভিতের নিচে শতাব্দীর ঘুম ভেঙে যক্ষিণী জেগে উঠেছিল। দুটো ঘটনাই বলে দেয়, কিছু জিনিস আছে যা দেখা যায় না কিন্তু আছে। কিছু শক্তি আছে যার সাথে তর্ক করা যায় না। আর কিছু সত্য আছে যা বিশ্বাস করতে কষ্ট হলেও অস্বীকার করার উপায় নেই। আপনারা কেউ যদি এমন কোনো অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন, তাহলে আমাদের সাথে শেয়ার করুন। আমাদের ইমেল করুন এই ঠিকানায়, oshoririofficial@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। শুধু আপনার ঘটনাটি অশরীরী পরিবারের সামনে তুলে ধরব। আজকের এপিসোডটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে লাইক বাটনে ক্লিক করুন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, এখনই করুন আর বেলটা বাজিয়ে দিন, কারণ সন্ধে 7টা আর রাত 9টা মানে অশরীরীর ভয়ের আসর। এই আসর মিস করলে যা হারাবেন তার ফিরে পাবেন না। আগামী এপিসোডে সম্পূর্ণ নতুন 2টি ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। রাতে একা বাইরে যাবেন না, আর কোনো পুরনো কবরস্থান বা ভাঙা বাড়ির কাছে অযথা ঘোরাঘুরি করবেন না। কারণ কিছু জায়গা আছে যেখানে রাত নামলে শুধু অন্ধকার আসে না, অন্ধকারের সাথে আসে আরও কিছু। আর সেই কিছুকে একবার দেখলে তাকে আর ভুলতে পারবেন না। আল্লাহ হাফেজ।